আসসালামু আলাইকুম ভ্যাটকনস বিডি চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাই। আমার প্রতিষ্ঠানে আমি কিভাবে বুঝবো যে আমাকে কি কি রেজিস্টার রাখতে হবে অথবা আমাকে কোন কোন মূসক ফর্ম মেইনটেইন করতে হবে বা রাখতে হবে, তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরু করি। তো প্রথমত আমরা রেজিস্টার বা ফর্মের সার সংক্ষেপটা একটু দেখি। দেখুন, এখানে ক্রয় হিসাব পুস্তকটা কেন? যদি আপনার প্রতিষ্ঠান কোনো ধরনের ক্রয় করে থাকে অথবা কোনো ইম্পোর্ট আছে, আপনি ইম্পোর্ট করতেছেন অথবা লোকাল পারচেস করছেন, তার মানে কি আপনি ক্রয় করছেন। তো এজন্য কি লাগবে আপনার ক্রয় হিসাব বা মূসক 6.1 এরকম একটা রেজিস্টার মেনটেন করতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন 6.2 বিক্রয় হিসাব পুস্তক। আচ্ছা, এটা কিন্তু বোঝাই যায় যে আমার যদি বিক্রয় থাকে অথবা সরবরাহ থাকে, সেক্ষেত্রে ঠিক এইরকম আর একটা বই যেটার নাম মূসক 6.2, এখান থেকে মূসক 6.2 যেটা আপনার বিক্রয় হিসাব পুস্তক, ওইটা মেনটেন করতে হবে। তারপরে ধরেন আর একটা আছে মূসক 6.2.1, যেটা হচ্ছে গিয়া ক্রয় বিক্রয় সমন্বিত হিসাব পুস্তক। অর্থাৎ আপনি যদি চান যে না, আমি আলাদা আলাদা রাখবো না, আমি একই বইয়ের ভিতরে ক্রয় হিসাব বিক্রয় হিসাব সবই রাখবো, সেক্ষেত্রে আপনাকে মূসক 6.2.1 ব্যবহার করতে হবে। এইখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনি মূসক 6.2.1 মেনটেন করতে পারবেন। সেটা হচ্ছে, ধরেন আপনি একই প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি পারচেস করেন ওই প্রোডাক্টটাই আপনি বিক্রয় করেন, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি একটা বই ব্যবহার করতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি একজন উৎপাদনকারী অথবা আপনার যে কোনো একটা প্রসেসের মাধ্যমে গিয়ে পণ্যের ইনপুট আর আউটপুট দুইটা সেম না, চেঞ্জ হয়ে যায়। যেমন যারা উৎপাদনকারী তারা কি পারচেস করে আপনার র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল। তো এরপরে তারা সেই কাঁচামালটা থেকে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে, ফিনিশ প্রোডাক্ট তৈরি করার পরে তারা ফিনিশ প্রোডাক্টটাকে সেল করে। তো এইরকম ক্ষেত্রে দেখেন, আপনি যদি ক্রয় বিক্রয় সমন্বিত হিসাব ব্যবহার করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যে পণ্য ক্রয় করছেন বা যে কাঁচামাল ক্রয় করছেন ওই কাঁচামালই আপনি বিক্রি করছেন না। তার মানে এখানে আপনাকে অবশ্যই মূসক 6.1 ক্রয়ের জন্য রাখতে হবে আর বিক্রয়ের জন্য মূসক 6.2 রাখতে হবে। তো বিষয়টা এতটুকুই ক্লিয়ার যে আমি যাহা পারচেস করি তাহাই আমি আবার সেল করি, অর্থাৎ যাহা ক্রয় করি তাহাই যদি বিক্রয় করি, সেক্ষেত্রে আমি মূসক 6.2.1 অর্থাৎ আমি এই একটা বই থেকে তখন একটা রেজিস্টার মেনটেন করতে পারবো, আদারওয়াইজ আমাকে আলাদা আলাদা মেনটেন করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন, আপনি অবশ্যই যে কোনো পণ্য হোক সেবা হোক সেটা সরবরাহ করেন অথবা বিক্রি করেন, বিধায়িত আপনার একটা প্রতিষ্ঠান, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে মূসক 6.3টা ব্যবহার করতে হবে। তার মানে আপনাকে মূসক 6.3 প্রত্যেকটা কোম্পানির জন্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক লাগে। তারপরে আপনাকে হয় এই দুইটা মূসক 6.1 6.2 আলাদাভাবে অথবা মূসক 6.2.1 একত্রে লাগে। আচ্ছা, তারপরে 4 নম্বরটা দেখেন, মূসক 6.4 দেখেন, এটা হচ্ছে চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য চালানপত্র। অর্থাৎ বিষয়টা যদি এরকম হয় যে আপনার প্রতিষ্ঠান একটা পণ্য বিক্রয় করে, সেই পণ্যটা সে আপনার অন্য আর একটা প্রতিষ্ঠান বা ফ্যাক্টরি থেকে তৈরি করে নিয়ে আসে। যেরকম এরকম হইতে পারে যে আমি বিস্কিট বিক্রি করি, তো বিস্কিট তৈরির জন্য যে ময়দা, চিনি বা দুধ বা যাই দরকার, যে র ম্যাটেরিয়ালসগুলো দরকার, আমি সেগুলো করি কি, আমি লোকাল মার্কেট থেকে অথবা ইম্পোর্টের মাধ্যমে পারচেস করার পরে আর একটা প্রতিষ্ঠানের কাছে আমি দেই বা ফ্যাক্টরিতে আমি দেই। তাদের সাথে আমার সাথে একটা এগ্রিমেন্ট আছে যে তারা আমি কাঁচামাল তাকে দিব, আমার কোনো কারখানা নাই, তো তার কারখানায় সে কাঁচামাল থেকে চূড়ান্ত প্রোডাক্টটা তৈরি করবে, তৈরি করার পরে আমাকে দিবে,
তো আমি তাকে একটা তার বিনিময়ে প্রতি কেজি হোক বা যে কোনো একটা সার্ভিস চার্জ দিব, তার ওই যে ম্যানুফ্যাকচার যেটা করছে, উৎপাদন যেটা করছে তার ভিত্তিতে। তো এইরকম ক্ষেত্রে দেখেন, আমি যখন র ম্যাটেরিয়ালসগুলো পারচেস করি তখন র ম্যাটেরিয়ালসগুলো কোথায় আসে? প্রথম আমার গোডাউনে আসে। তো আমার গোডাউন থেকে আমি তো ফ্যাক্টরিতে ওই যে যার সাথে আমি চুক্তিবদ্ধ তার কাছে পাঠাবো। তো পাঠাতে গেলে কি হবে? আমার একটা চালান তাকে দিতে হবে। আমি তো 6.3 দিব না, কারণ আমি কিন্তু তার কাছে বিক্রি করছি না, তাই না? আমি আবার তার কাছ থেকে চূড়ান্ত প্রোডাক্টটা নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাকে মূসক 6.4 ব্যবহার করে তার কাছে পণ্য পৌঁছাইতে হবে, এবং সে যখন পণ্যটা এই কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য উৎপাদন করবে তখন সে আবার আমাকে মূসক 6.4 এর মাধ্যমে চূড়ান্ত পণ্য আমার গোডাউনে পাঠিয়ে দেবে। তো মূসক 6.4 যদি আপনার প্রতিষ্ঠান এই রকম কার্যক্রমের সাথে জড়িত হয় আপনার 6.4 লাগবে, আর যদি জড়িত না থাকে তাহলে আপনার লাগবে না, সোজা কথা। আচ্ছা, গেল 6.4। এইবার আসেন মূসক 6.5। আচ্ছা, মূসক 6.5টা কেন? এটা হচ্ছে পণ্য কেন্দ্র থেকে শাখায় স্থানান্তর, অথবা এক শাখা থেকে আরেক শাখায়, অথবা গোডাউন থেকে শাখায়, মানে যে কোনোভাবে, মানে ইন্টারনাল ট্রানজ্যাকশন, ইন্টারনাল ট্রান্সফার, প্রোডাক্ট ট্রান্সফার। ধরুন আমার 5টা ডিপো আছে, তো 5টা আমি কেন্দ্রীয়ভাবে আমার ঢাকাতে পণ্য উৎপাদন করি, তারপরে আমার এই 5টা ডিপো বাংলাদেশে বিভিন্ন বিভাগীয় শহরে আছে যেখানে আমি প্রোডাক্টটা পাঠাই। তো তারপরে ওখান থেকে সেল হয়। তো এখন আমি যখন ডিপোতে পাঠাচ্ছি তখন কিন্তু আমি সেল করতেছি না, তার মানে কি এটা একটা স্থানান্তর করতেছি। তো এজন্য আমি মূসক 6.5 ব্যবহার করব, অর্থাৎ ইন্টারনাল ট্রান্সফারের জন্য মূসক 6.5 ব্যবহার করতে হবে। তো আমার প্রতিষ্ঠানে যদি এরকম কার্যক্রম থাকে আমি 6.5 আমার লাগবে, আর যদি এরকম কার্যক্রম নাই, আমি আমার একটাই শোরুম বা গোডাউন যাই বলি, আমি এখানে পণ্য পারচেস করি অথবা উৎপাদন করি, তারপর এখান থেকেই সেল করি, এরকম যদি হয় সেক্ষেত্রে আমার মূসক 6.5 লাগবে না। ওকে, তো মূসক 6.5 হলো। এবার আসি মূসক 6.6। এটা হচ্ছে উৎসে কর কর্তন সনদপত্র, অর্থাৎ আমি যদি উৎসে কর কর্তনকারী সত্তা হই, অর্থাৎ আমি যদি অন্য কারো বিল থেকে উৎসে ভ্যাট কেটে রাখি, ঠিক আছে? ধরুন একজন আমাকে বিল করছে 1,15,000 টাকা অথবা 1,07,500 টাকা, আমি 7,500 টাকা ভ্যাট বাবদ কেটে রাখছি। কেটে যদি যদি আমি কেটে রাখি, সেক্ষেত্রে তখন এই টাকাটা আমাকে ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে, এবং তাকে মূসক 6.6-এ একটা সার্টিফিকেট দিতে হবে যে আমি তার কাছ থেকে উৎসে কর্তন করে রেখেছি, ঠিক আছে? তো যদি আমার এইরকম উৎসে কর্তনকারী আমি হই, আমাকে 6.6 রাখতে হবে, আর যদি না হই সেক্ষেত্রে আমাকে 6.6 লাগবে না। বিষয়টা এরকম, খুবই সহজ। ডেবিট নোট আর ক্রেডিট নোট, এই দুইটা হচ্ছে, একটা ক্রেডিট নোটটা হচ্ছে আপনার হ্রাসকারী সমন্বয়ের জন্য, অর্থাৎ কোনো কারণে যদি আমি যে ভ্যাটটা প্রদান করছি সেই ভ্যাটটার পরিমাণটা যদি কমাতে হয়, যেমন হইতে পারে আমি পণ্য সেল করছিলাম, সেল করার পরে তারা পণ্যটা ফেরত দিছে আমাকে, তো ফেরত দিলে তাইলে কি হইলো, আমি তো আগে ভ্যাট দিয়ে দিছিলাম যখন সেল করছি, তখন যখন ফেরত আসলো তখন তার মানে কি আমার ওইটা বেশি দেওয়া হয়েছিল। তো এই যে বেশিটা, এটা সমন্বয় করতে হবে আমাকে, তো সেজন্য আমাকে কি করতে হবে? হ্রাসকারী সমন্বয় করতে হবে, যার জন্য মূসক 6.7 বা ক্রেডিট নোট আমাকে ব্যবহার করতে হবে। একইভাবে মূসক 6.8, মূসক 6.8 হচ্ছে ডেবিট নোট, অর্থাৎ ধরুন আপনি একজনকে একটা প্রোডাক্ট দিচ্ছেন, আপনার বিল করার কথা ছিল 400 টাকা হিসাবে, আপনি বিল করছেন তার কাছে 300 টাকা, তাহলে কি 100 টাকা কম করছেন না? 100 টাকা কম করছেন, তার মানে গভর্নমেন্ট এই 100 টাকার উপরে ভ্যাট কম পেয়েছে। তো এখন পরবর্তীতে আমার চোখে যখন ধরা পড়ছে যে না, একটা ভুল ছিল, তখন আমার কি করতে হবে? আমাকে এই টাকাটা গভর্নমেন্টকে দিতে হবে। তখন আমি কিন্তু দ্বিতীয়বার তো আর বিক্রয় করি নাই, বিক্রয় তো একবারই করছি মূসক 6.3 এর মাধ্যমে, তাই না?
তো এখন এজন্য আমাকে মূসক 6.8 বা ডেবিট নোট ইস্যু করতে হবে, বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। তো এই যে ঘটনাগুলো আমার যদি বিক্রয় ফেরত, ক্রয় ফেরত অথবা এই টাইপের বৃদ্ধিকারী সমন্বয় অথবা হ্রাসকারী সমন্বয়ের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমাকে 6.7, 6.8 ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আর যদি আমার ওই রকম প্রয়োজন না হয়, আমার লাগবে না। তো বিষয়টা এরকম যে আমার কার্যক্রমের উপর নির্ভর করবে যে আমাকে কোন কোন মূসক রাখতে হবে। দেখুন এবার মূসক 6.10 কেন এইটা বলছে, আমি যদি একই চালানের মাধ্যমে একটা চালানের মোট ভ্যালু যেটা, সেটা যদি 2 লক্ষ টাকার বেশি হয়, সেটা আমি পারচেস করি অথবা ক্রয় মানে সেল করি, তো সেক্ষেত্রে আমাকে মূসক 6.10 এর ভিতরে ওই ইনফরমেশনগুলো, ওই চালানের ইনফরমেশনগুলো দিয়ে আলাদাভাবে ভ্যাট অফিসকে জানাতে হবে। তো যদি এরকম হয় যে আমার সেল একই চালানে 2 লক্ষ টাকার বেশি আছে, অথবা আমি যে পারচেস করছি একই চালানে 2 লক্ষ টাকার বেশি পারচেস আছে, সেক্ষেত্রে আমাকে মূসক 6.10 ব্যবহার করতে হবে। তারপরে দেখুন উৎপাদন ও উৎপাদ সহগ ঘোষণা, আমরা যেটাকে মূল্য ঘোষণা হিসেবে জানি, মূসক 4.3। তো এটা মোটামুটি সবগুলো প্রতিষ্ঠানেরই লাগবে যদি সেবা সরবরাহকারী না হন, আর যদি আপনার ওই যে শতভাগ রপ্তানিকারী প্রতিষ্ঠান না হন, সেক্ষেত্রে মূসক 4.3 এটা লাগবে। আচ্ছা, সর্বসাকুল্যে আমাকে প্রতি মাসের ভ্যাট রিটার্ন পরবর্তী মাসের 15 তারিখের ভিতরে আমরা জানি এটা সাবমিট করতে হয়। তো এটা তো যার নিবন্ধন আছে তাকেই সাবমিট করতে হবে, তার মানে মূসক 9.1 সকলের জন্য বাধ্যতামূলক। তো এই হচ্ছে মোটামুটি প্রয়োজনীয় যে মূসকগুলা একটি প্রতিষ্ঠানে কার্যক্রম চালানোর জন্য। তো এগুলা দরকার পড়ে। অন্যভাবে আমি একটু দেখাচ্ছি এবার। তো এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান কি কি কাজ করে। আপনার প্রতিষ্ঠান হয় আমদানি করতে পারে, আমদানি তো এক ধরনের ক্রয়, তাই না? তো সেক্ষেত্রে আমাকে ক্রয় রেজিস্টার মেনটেন করতে হবে। আপনার কোম্পানি হয়তো উৎপাদন করতে পারে, উৎপাদন করলে আমাকে ক্রয় হিসাব আর বিক্রয় হিসাব আলাদাভাবে রাখতে হবে। এরপরে আপনার কোম্পানি এক কেন্দ্র থেকে শাখায় পণ্য হস্তান্তর করে, সেক্ষেত্রে আপনাকে মূসক 6.5 রাখতে হবে। আপনি কোনো কারখানার সাথে চুক্তিবদ্ধ হয়ে পণ্য উৎপাদন করছেন, তার মানে আপনার মূসক 6.4 রাখতে হবে। আপনি তো মূসক 6.3 বিক্রয় বা সরবরাহের জন্য অবশ্যই রাখতে হবে। আপনি উৎসে কর্তনকারী, আপনাকে 6.6 রাখতে হবে। আপনার ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এই ব্যাপারগুলো আছে আপনার এখানে, তার মানে আপনার 6.7, 6.8 রাখতে হবে। আপনি 15% প্রদেয় ভ্যাট দিয়ে রেয়াত গ্রহণকারী, তার মানে কি আপনাকে মূসক 4.3 যেটা সেটা রাখতে হবে মূল্য ঘোষণা। তারপর আপনার ভ্যাট রিটার্ন সাবমিটের জন্য আপনাকে ওই যে 9.1 রাখতে হবে। তো এইভাবে আসলে বিবেচনা করবেন। প্রথম আপনি দেখবেন যে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো কি। কার্যক্রম তো খুব বেশি না, মাত্র 5-6টা কার্যক্রম সর্বোচ্চ থাকতে পারে। তো সেগুলোকে আপনি নোট করতে পারেন যে আমার কি কি কার্যক্রম, তো ওই কার্যক্রমের জন্য আপনার কোন কোন রেজিস্টার দরকার, তখন আপনি এভাবে বিবেচনা করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে। আর আমরা রেগুলারলি 2টা কোর্স চালু করেছি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ভ্যাট ট্রেনিং, অর্থাৎ যারা এই কোর্সটা যারা ভ্যাট সম্পর্কে একেবারেই তেমন কিছু জানেন না তাদের জন্য এখানে শেখানো হবে আপনার যে কিভাবে কি কি ফর্ম থাকে এবং ফর্মগুলো কিভাবে পূরণ করতে হয়। এবং আমাদের একটা ইন্টারনাল গ্রুপ আছে, আমাদের কোর্সগুলো যারা করবে তারা ওই গ্রুপের মেম্বার হবেন এবং সেখানে তাদের যে কোনো সমস্যা যে কোনো সময় শেয়ার করতে পারবেন। এরপরে আরেকটা কোর্স আমাদের আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ভ্যাট ট্রেনিং। এই কোর্সটা 10 দিনের কোর্স। এখানে আপনাদের কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হবে, এরপরে এক্সেল শিট, তারপরে অনেক সফট
যে ইয়াগুলার ম্যাটেরিয়ালসগুলো থাকে ওগুলো দেয়া হবে কোর্সের জন্য। এই তো আপনারা চাইলে এই কোর্স দুইটায় অংশগ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।